ভোজ্য তেলে কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাকে জিম্মি। পুরনো কৌশলে দাম বাড়ানোর পায়তারা। চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকেরও কম। আমদানিকারক ও ডিলারদের দুষছেন বিক্রেতা। 5 লিটার তেল নিতাম, এখন আমরা 5 লিটার পাচ্ছি না। রোজার আগে নিচে 150 টাকা কেজি, এখন বেড়ে গেছে 200 টাকা কেজি। সিন্ডিকেট একটু বাড়া, কিছু করার নাই তো। তেল থাকলেও তেল নাই। কাস্টমার চাচ্ছে দুইটা আমরা দিতেন, আমরা একটা করে দেই। সংকটটা তৈরি করে একমাত্র যারা ডিলার তারা। অধিকাংশ ফ্যামিলি 5 লিটার একটা তেল নেয়, এই জন্য 5 লিটার খুব ওই পরিমাণ কোনো কোম্পানি দিচ্ছে না। কারসাজিকারীদের শাস্তি, ন্যায্য মূল্য ও সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারকে। মিলগেট থেকে কতটুকু তেল কোন জেলায় নিয়ে যাচ্ছে মনিটরিংয়ের নেটওয়ার্কের মধ্যে আনলেই কিন্তু এটি সম্ভব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কমছে না হামের প্রকোপ। 24 ঘন্টায় 4 শিশুর মৃত্যু। সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। একদিনে হাসপাতালে ভর্তি 1300-র বেশি। ঢাকার বাইরে বাড়ছে রোগীর চাপ। ছুটির দিনে সংসদের রেকর্ড 25টি বিল পাস। আইনের রূপ পেল সাইবার সুরক্ষা সংশোধন। সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অর্থ বিল। দেশীয় অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে চায় সরকার। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। প্রথম দিনে সংগ্রহ করলেন 5 শতাধিক প্রত্যাশী। অগ্রাধিকার পাবেন জুলাই আন্দোলনে সক্রিয় থাকা নেতা কর্মীরা। বগুড়া শেরপুরে ভোটে অনিয়মের অভিযোগ তুলে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন গোলাম পরোয়ার। ভোজ্য তেলের তীব্র সংকট রাজধানীর বাজারে। চাহিদার তুলনায় সরবরাহ নেমেছে 5 ভাগের 1 ভাগে। পুরনো কৌশলে ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা বলছেন বিক্রেতারা। এজন্য আমদানিকারক ও ডিলারদের দুষছেন তারা। আর ক্যাব বলছে কারসাজিকারীদের শাস্তি, সয়াবিনের ন্যায্য মূল্য ও সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারকে। সালটা 2022, মাসের নাম ফেব্রুয়ারি। দিনের পর দিন দেন দরবার করে ব্যবসায়ীদের চাপে ভোজ্য তেলের দাম বাড়াতে বাধ্য হয় সরকার। একই মাসে আবারও দাম বাড়ানোর প্রস্তাব আসে কোম্পানি থেকে। সরকার আমলে না নিলে বাজারে কমতে থাকে সরবরাহ। কোম্পানির উৎপাদন পর্যায়ে তদারকি আর দাম সহনীয় রাখতে সরকার ভ্যাট কমালেও উচ্চ মূল্যের চাপ থেকে রেহাই পায়নি ভোক্তা, যার প্রমাণ মেলে ভোজ্য তেল উৎপাদন ও সরবরাহ কমিয়ে দেওয়ার দায়ে ওই বছরই 11 মে 8 কোম্পানির বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশনের করা মামলায়। এরপর আর মুক্তি মেলেনি ভোজ্য তেলের বাজারে জিম্মি হয়ে পড়া ভোক্তার। সিন্ডিকেটও করে হেরা, তেল থাকলেও তেল নাই, তেল লুকাইতে। আমার দাদা বেতন তো আর বাড়ে নাই, দেখা গেছে তেলের দাম বাড়তি এখন। এই যে রোজার আগে নিচে 150 টাকা কেজি, এখন বেড়ে গেছে 200 টাকা কেজি। রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা বলছেন এবার রোজার ঈদের পর থেকে সরবরাহ কমতে শুরু করে। বর্তমানে যে পরিমাণ সয়াবিন পাম তেলের চাহিদা তারা পাচ্ছেন তার 5 ভাগের 1 ভাগ। অর্ডার দিয়ে 5 কার্টন পাই, সর্বোচ্চ 1 কার্টন বা 2 কার্টন। প্রত্যেক দিন চাহিদা 40 কার্টন তেল, আমাদের দিচ্ছে 15 থেকে 20 কার্টন তেল। আমাদের থেকে দেওয়া গেছে যে 945 টাকা রাখে, সেই ক্ষেত্রে আমরা যে কাস্টমারকে ডিসকাউন্ট দিব সেই প্রসেস আমাদের নাই। পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী এমন পরিস্থিতিকে আরেক দফা দাম বৃদ্ধির জন্য কোম্পানিগুলোর কৌশল পূর্বাভাস হিসেবে দেখছেন ক্রেতা বিক্রেতারা। 5 লিটার পাচ্ছি না, পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না, সে কারণে এখন আমরা 2 লিটার নিতে হচ্ছে আমাদের। যদি এই দামটা বাড়ে আমাদের তো অনেক প্রভাব পড়বে। এ অবস্থায় ভোক্তার অধিকার নিয়ে কাজ করার সংগঠন ক্যাব বলছে কয়েকটি কোম্পানি মিলে বছরের পর বছর ইচ্ছে করে বাড়িয়ে চলেছে দাম। সরকার যেন ব্যবসায়ীদের কথাই না চলে, সরকার তার আইন মতোই চলে এবং সরকার যেন ব্যবসায়ীদের পক্ষে অবশ্যই থাকবে, ব্যবসার পরিবেশটা রাখবে, কিন্তু ফেয়ার ব্যবসা যাতে হয় সেটা নিশ্চিত করবে। ঈদের পর থেকে এরই মধ্যে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে লিটারে 10 থেকে 20 টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন কামরুল হাসান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, আপনাকে স্বাগত। সবুজ, আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে ভোজ্য তেলের তীব্র সংকট দেখা দিয়েছে বাজারে। আপনার কাছে সবশেষ কি তথ্য আছে মাঠ পর্যায়ে আমাদেরকে জানাবেন। আলিশা, যেটা একদম স্বাভাবিক চিত্র, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে, বিক্রেতারা বলছেন, ক্রেতারাও বলছেন, ডিলাররাও সেই একই তথ্য দিচ্ছে, সেটি কিন্তু হচ্ছে যে সরবরাহ কমে গেছে, অনেক কমে গেছে। আমরা দেখেছি রোজার আগেই একবার দাম বাড়ানোর কিছুটা প্রস্তাব ছিল, রোজার আগে সেই দাম বাড়ানোর প্রস্তাবটা আসলে আমলে নেওয়া হয়নি।
সেই সময় সরকার এবং ব্যবসায়ীরা দিন দরবার করার পরেও কিন্তু সেই দামটা সমন্বয় করা হয়নি। তো দাম সমন্বয় না করার কারণে ব্যবসায়ীদের যে আমরা সবসময় যেটা দেখি যে তাদের যে প্রফিটের জায়গা কিংবা তাদের যে ব্যবসায়িক খরচ সেই জায়গা থেকে তারা হয়তো বা সরবরাহ কমিয়ে দিয়েছে, কারণ এই মুহূর্তে তাদের যুক্তিতে বিক্রি করলে লোকসানে পড়বে, যার কারণে চাহিদার 5 ভাগের 1 ভাগে নেমেছে সরবরাহ। এটি কিন্তু বিভিন্ন বাজারের চিত্র, শুধু একটি বাজারের চিত্র নয়, বিভিন্ন বাজারের চিত্র। এবং খোলা এবং পাম সয়াবিন তেলের দাম কিন্তু অটোমেটিক বেড়ে গেছে, অর্থাৎ চাহিদার যোগানের যে ভারসাম্যহীনতা সেখান থেকে কিন্তু দাম বেড়ে গেছে। বোতলজাত সয়াবিনের দাম এখন পর্যন্ত বাড়েনি, কারণ সেটি এমআরপির কারণে বোতলে যেহেতু লেখা থাকে তার বেশি নিতে পারেনি। ডিলার কমিশন কমানো হয়েছে, বোতলজাত দাম বাড়েনি, কিন্তু মাঝখানে যে ডিলারদের যে কমিশন আছে সেটি কিন্তু ডিলাররা বলছেন যে তাদেরকে যে কমিশন দেওয়া হতো সেটি কমিয়ে দেওয়া হচ্ছে। এটিও কিন্তু এক ধরনের চাপে ফেলা। অন্য পণ্য কিনতে বাধ্য করা, এই যে তেল কিনতে গেলে অন্য পণ্য লাগবে, যেহেতু সরবরাহ কম, ব্যাপকভাবে চাহিদা রয়েছে, যার জন্য অন্য পণ্য কিনতে যে কোম্পানিগুলোর যে অন্য যেগুলো পণ্য রয়েছে, যেমন চা পাতা হতে পারে বা আটা ময়দা হতে পারে, যেগুলো মোটামুটিভাবে কম চলে, সেই পণ্যগুলো কিনতে বাধ্য করা হচ্ছে। তো এই চিত্রটা যখন বাজারের এই চিত্রটা কিন্তু ক্রেতা বিক্রেতা তাদের যে অভিজ্ঞতা এবং যে ক্যাব রয়েছে সেই অভিজ্ঞতার জায়গা থেকে তারা বলছেন আসলে এটি দাম বৃদ্ধির কৌশল, কারণ বিগত দিনে এই একই কৌশলে আসলে দাম বাড়ানোর জন্য সরকারকে চাপ দেওয়া হয়েছে, যেটি 2022 সালেও একবার এরকম হয়েছিল। সেখান থেকে আসলে শুরু 22 সালে মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাস থেকে যেটা শুরু হয় আর কি, তারপরে মার্চ মাস, এপ্রিল মাস, তো সবকিছু মিলে সেইভাবে কিন্তু চলতে থাকে। আমরা দাম বৃদ্ধির জন্য চাপে ফেলার জন্য এই কারসাজি যে করা হয়, আপনার কাছে কি মনে হয় এখন সরকার কি কি উদ্যোগ নিতে পারে? সরকার কি কি উদ্যোগ নিতে পারে আমরা আরেকটু মাঠ পর্যায়ের আরেকটা প্রতিবেদন দেখে আসবো, যেটি আমাদের সহকর্মী ফেরদৌস লিপি চট্টগ্রামের বাজার ঘুরে করেছেন। সেখানেও কিন্তু আমরা দেখেছি আসলে কৃত্রিম সংকটের একটি কথাই বলা হচ্ছে। আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি। চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় খুচরা বাজার রিয়াজউদ্দিন বাজার। এখানে দোকানগুলোতে মিলছে নামমাত্র বোতলজাত ভোজ্য তেল। অধিকাংশ দোকানির অভিযোগ, কোম্পানি ও ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। প্রতিদিন 20 থেকে 50 কার্টন ভোজ্য তেলের চাহিদা থাকে এক একটি দোকানে, সেখানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 5 থেকে 10 কার্টন। তেল তো বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে না, যেগুলো পাড়ার দোকানদার আছে ওদের কাছে নাই। সিন্ডিকেট একটু বাড়া, কিছু করার নাই তো, আমরা সাধারণ আমরা কি করব? ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত আমদানি থাকার পরও কোম্পানিগুলো দাম বাড়ানোর পায়তারা করতেই বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। কাস্টমার চাচ্ছে 2টা আমরা দিতেন, আমরা একটা করে দেই, বেশি চাইলে দেই না। যদি 50 কার্টন চাইতাম এখন দেয় হয়তো 10 কার্টন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে দেশে সোয়াবিন ও পাম অয়েল মিলিয়ে প্রায় 7 লাখ টন ভোজ্য তেল আমদানি হয়েছে। এর মধ্যে অপরিশোধিত সোয়াবিন তেল 2,60,000 টন এবং পরিশোধিত পাম অয়েল আমদানি হয়েছে 4,45,000 টন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আলিশা, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আপনি যেটা জানতে চাচ্ছিলেন আসলে কি করা যেতে পারে এই বাজারটা স্বাভাবিক রাখার জন্য। আমরা যেটা দেখেছি এবং কিছুদিন আগেও, অর্থাৎ গতকালকে পরশুদিনও কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে অবৈধ মজুতদারীদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা। আসলে সেই শাস্তিটা নিশ্চিত করতে হবে যেন যেটা বাজারের যে কাঠামো রয়েছে, বিপণন কাঠামো রয়েছে, যেটা ন্যায্য দামে বিক্রির যে নির্ধারিত দাম রয়েছে তার বেশি যেন কেনাবেচা করতে না পারে। যারা করবে তাদেরকে আসলে শাস্তিটা নিশ্চিত করতে হবে। শুধুমাত্র ঘোষণা দিলে কিংবা তৎপরতা চালালেই হবে না, নিয়মিত দাম সমন্বয় করতে হবে। এটি সবচেয়ে বড়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেটা দেখেছি যে এফএওর যে রিপোর্ট এই মাসে যেটা প্রকাশ করেছে, সেখানেও দেখা যাচ্ছে যে বিশ্ববাজারে কিন্তু দাম বেড়েছে। গত 3 মাস ধরে আসলে বিশ্ববাজারে সয়াবিনের দাম বাড়ছে এবং সেটি কিন্তু ব্যাপকভাবে চাহিদা বৃদ্ধির কারণেই বাড়ছে। উৎপাদন স্বাভাবিক রয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আমাদেরও যেহেতু ইম্পোর্ট বেজ এই প্রোডাক্টটি আমদানি নির্ভর একটি পণ্য, তো যার জন্য বিশ্ববাজারের সাথে কিন্তু সমন্বয় করাটা খুবই জরুরি। এটি নিয়মিত সমন্বয় করলে হবে কি, ভোক্তাও সেই ব্যাপারে প্রস্তুত থাকবে, ব্যবসায়ীরাও আসলে সরবরাহ সংকট তৈরি করে জিম্মি করার পর্যায়ে যাবে না, এবং সরকার যে নীতি কৌশল নিয়ে আগাচ্ছে সেই নীতি কৌশল নিয়েও কিন্তু সরকার সন্তুষ্ট থাকবে। অর্থাৎ এই যে ভুল বোঝাবুঝির জায়গাটা তৈরি হবে না, সরবরাহের প্রতিটি ধাপ ট্র্যাক করতে হবে। এটি বিপণন কাঠামোর এই দুর্বলতাটাই আসলে আমাদের ভোক্তাদের, যারা ভোক্তা রয়েছে তাদেরকে আসলে বেশি ভোগায়। কারণ হচ্ছে আমরা জানি যে কারখানা থেকে বের হচ্ছে, কারখানা বলবে তারা প্রতিবেদনও দেয় তারা কি পরিমাণ পণ্য সেল করছে, কিন্তু এটি বাজারে এসে পৌঁছায় না, এরকম একটি অভিযোগ। তো সেই অভিযোগ থেকে আসলে সরকারকে প্রতিটি ধাপ ট্র্যাক করতে হবে, ব্যবসায়ীরা যেন বিশেষ সুবিধা না পায়। এই বিশেষ সুবিধাটা ব্যবসায়ীদের দেওয়ার জন্য আমরা যেটা দেখি, আমলাতান্ত্রিক কোনো
আমলাতন্ত্র জড়িত কিনা কিংবা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে কিনা, এই জায়গাগুলো যদি নিশ্চিত করা যায় তাহলে কিন্তু যে বাজারে যে ভোক্তার যে চাহিদা মতো পণ্যের সরবরাহ ডিলার এবং আমদানিকারকরা তারা কি ভূমিকা রাখতে পারেন? এক্ষেত্রে আসলে তাদের ভূমিকা কিছুই মানে খুব বড়ভাবে সেই ভূমিকা রাখার আসলে সুযোগ নেই, কারণ বাজার পর্যন্ত ডিলার তো খুব বাজারের কাছেই থাকে, সেই পর্যন্ত যদি চলে আসে তাহলে সেটি বাজারে যায়, কিন্তু সেই তার আগে আসলে ট্র্যাক করতে হবে। এবং ডিলার যেহেতু একদম কোম্পানির সাথে যুক্ত, সেই কোম্পানির সাথে যুক্ত, এটি আর কোম্পানির ভিতর কোনো পার্থক্য নেই, সবটুকুই আসলে মনিটরিংয়ের ভেতর নিয়ে আসতে হবে। একদিকে জ্বালানি তেলের সংকট, অন্যদিকে ভোজ্য তেলের সংকট। আমরা আশা করব খুব দ্রুত এই সংকটের নিরসন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আলিশা। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। এদিকে দেশে এখনও জ্বালানি তেলের সংকটে হিমশিম পরিস্থিতি। ছুটির দিনও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা লাইনে ভোগান্তিতে চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল মিলছে চাহিদার চেয়ে কম। এদিকে বিপণনের স্বচ্ছতা আনতে ঢাকার দুটি পাম্পে চালু হয়েছে ফুয়েল পাস অ্যাপ। শুক্রবার সকালে ঢাকার বিভিন্ন প্রান্তে ফিলিং স্টেশনগুলোর চিত্র প্রায় একই রকম। ছুটির দিনেও দীর্ঘ লাইনে গ্রাহকের অপেক্ষা, মিলছে না চাহিদা মতো তেল। কেউ লাইনে দাঁড়িয়েছেন গতকাল মধ্যরাতে, কেউ বা ভোর 4টায়, কেউ বা আবার একাধিক পাম্প ঘুরে কয়েকবার তেল সংগ্রহের অভিযোগ তুলেছেন। 7-8 ঘন্টা হয়ে গেছে, আগাচ্ছে না। এখন তেল দিচ্ছে নাকি 2টা নজল থেকে তেল দিচ্ছে। তেল যদি সব নজলগুলো থেকে দিত তাহলে আমাদের ভোগান্তিটা আরও কম হতো। আজকে মর্নিংয়ে আসছি 5:58। প্রতিটা পাম্পে লিমিট দেওয়া হয়েছে 500 টাকা, হয়তো কোনো পাম্পে এখানে হয়তো সম্মত 1000 টাকা দিচ্ছে। যে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখছে, দেখার পর ওনাদের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হচ্ছে যে আদৌ তেল আসবে কিনা। সবাই চাচ্ছে যে একটু স্টক করে রাখতে, কখন ফুয়েলের দাম আরও বেড়ে যেতে পারে। এরই মধ্যে সরবরাহ সংকটে বন্ধ রয়েছে রাজধানীর অধিকাংশ পাম্প। জ্বালানি বিপণনে স্বচ্ছতা আনতে ছোট পরিসরে চলছে ফুয়েল পাস অ্যাপসও। আপাতত রাজধানীর সোনার বাংলা ও ট্রাস্ট ফিলিং স্টেশনে অ্যাপটি চালু করা হয়েছে। স্মার্ট অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে ফুয়েল ডেলিভারি বা বিপণনের একটা ব্যবস্থা রেখেছেন এবং পাইলট প্রজেক্ট হিসেবে এই এলেনবাড়ি ফুয়েল পয়েন্ট এটাকে সিলেকশন করা হয়েছে। মোটরসাইকেল যারা গ্রাহক আছে তাদেরকেই এই অ্যাপের মাধ্যমে তেল নেওয়া উৎসাহিত করা হচ্ছে। বিপিসি সূত্র বলছে, আমদানি পাইপলাইনে থাকা তেলের চালান সময়মতো দেশে পৌঁছালে সংকট হবে না চলতি মাসে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। কমছে না হামের প্রকোপ। প্রতিদিনই হাসপাতালগুলোতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। হাম ও উপসর্গে গত 24 ঘন্টায় সারা দেশে 4 শিশুর মৃত্যু হয়েছে, শনাক্ত আরও 168 জন। 103 ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালের বিছানায় 2 বছরের শিশু মার্জিয়া। রাজধানীর আরও 2টি হাসপাতালের শয্যা সংকটে স্বজনরা তাকে ভর্তি করেছেন ডিএনসিসি হাসপাতালে। তবে স্বস্তির খবর, ধীরে ধীরে সেরে উঠছে শিশুটি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে ছাড় পাওয়া রোগীর বিপরীতে ভর্তি হচ্ছেন দ্বিগুণ রোগী। গত 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানীর ডিএনসিসি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 70 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 44 জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন 310 জন। রোগীর স্বজনরা জানান, সুস্থ হওয়ার পরও অনেক শিশুই ফের আক্রান্ত হচ্ছে হামে। ঢাকা মেডিকেলে গেছি, তারপর কলমিটর লাগেছি, কোথাও বেড নাইগা, ভর্তি হতে পারি নাই। আজকে সকালে এখানে এসে ভর্তি হয়েছি। চিকিৎসা চলতেছে, স্যালাইন লাগাইছে, কিন্তু মুখের খাবার খাচ্ছে না। এখানে ভর্তি হওয়ার পরের দিন অনেক বেশি রেশ হয়ে গেছে শরীরে। চিকিৎসকরা বলছেন, হাম নিয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। হামের লক্ষণ দেখা দিলে শিশুদের দ্রুত হাসপাতালে নিতে হবে। অনেকটা করোনাকালীন সময়ের মতো ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা এবং ভিড় এড়িয়ে চলা, এই ব্যাপারগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু এই আক্রান্তের হারটা অনেক কমে আসবে। দেশে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে প্রায় 150 শিশু। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে 12,000। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে সংসদে পাশ হলো রেকর্ড 25টি বিল। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন, সাইবার সুরক্ষা সংশোধন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অর্থ বিল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়। অর্থমন্ত্রী বলেন, জনগণের স্বস্তির কথা মাথায় রেখেই জ্বালানি তেলের দাম না বাড়িয়ে ভর্তুকি দিচ্ছে সরকার। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে সাংবিধানিক বাধ্যবাধকতায় শুক্রবার ছুটির দিনে রেকর্ড সংখ্যক বিল পেল আইনি রূপ। সকাল ও বিকেল 2 সেশনে পাশ হয় 25টি বিল।
এর মধ্যে জুলাই জাদুঘর, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসন, সাইবার সুরক্ষা সংশোধন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, অর্থ বিলও রয়েছে। বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনের গুরুত্বপূর্ণ বিলগুলো কণ্ঠ ভোটে পাশ হয়। এ সময় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান ও বিরোধী দলীয় চিফ হুইপ সরকারি দলের বিরুদ্ধে আনেন নানা অভিযোগ। কনসেনসাসের রেসপেক্টের জায়গা, আস্থার জায়গাটা যেখানে আমরা সবাই চলে আসলাম, সেই জায়গাটা রেখে যদি এটা করেন তাহলে আমাদের ফিনিশিংটা খুবই চমৎকার হবে। আমরাও চাই না যে ফিনিশিং খারাপ। ফেসিজমের রুটগুলা যদি রেখে আমরা এখান থেকে বিদায় নেই তাহলে আমরা আমাদের দায়িত্ব, বিবেক এবং জনগণের কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাব। এটা কিন্তু রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হলো, কনসেনসাস ভঙ্গ করা হলো। তাহলে এই বিশেষ কমিটি যেটা করা হয়েছিল সেই কমিটির কোনো প্রয়োজন ছিল না। আমরা জানি সরকারি দল চাইলে যে কোনো আইন, যে কোনো বিল তারা উপস্থাপন করতে পারে, সংশোধনী আনতে পারে, পাশ করতে পারে, তাদের সেই মেজরিটি রয়েছে। বিরোধী দলের হা নায়ের আসলে এখানে কোনো মূল্য নেই। কিন্তু আমরা এখানে কেন আছি? আমরা এখানে আছি যাতে আমাদের আপত্তি থাকলে জনস্বার্থের বিষয়ে আমরা কথা বলতে পারি। সে কথা বলার সুযোগ যদি না দেওয়া হয়, এই বিলটি যেভাবে দিনে দুপুরে একটা ছল চাতুরি করে, একটা জোচ্চুরির মাধ্যমে এই বিলটি সংশোধনী সহ পাশ করে নেওয়া হলো। মাননীয় স্পিকার, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ক্ষোভ থামাতে স্পিকার একসময় বলে ওঠেন, শাহবাগ স্কয়ার নয়, এটি সংসদ। সংসদের বাদানুবাদের মধ্যে বিরোধী দলের আপত্তির জবাব দেন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। যে ছোট্ট সংশোধনীটা আনা হয়েছে 8-3, সেটা হলো যে কমিটি করে যাওয়া হয়েছে সেই কমিটির নেচারটা এমন করা হয়ে গেছে যে তারা প্রফেটিক, তারা চুরি, বাটপাড়ে, লুটপাট কিচ্ছু করলে তাদের সরানো যাবে না। এটা কোনো রিজনেবল ল না। এই জুলাই স্মৃতি জাদুঘর আমি নিজে এবং মাননীয় বিরোধী দলীয় নেতা প্রফেসর ডক্টর ইউনূস, মাননীয় প্রাক্তন সাবেক প্রধান উপদেষ্টা সহ দেখতে গিয়েছিলাম। এটা জীবন্ত জাদুঘর, এটা জীবন্ত ঘর, জাদুঘর নয়। বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের প্রতীক হিসাবে ভবিষ্যতে যাতে কোনো শাসক শ্রেণী স্বৈর শাসক না হয়ে উঠতে পারে সেটার জন্য এটা প্রতীক হিসাবে থাকবে, সেটাকে আমরা ধারণ করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাবেন। এটাকে স্ট্রেনদেন করা দরকার, জাতির ইতিহাসকে ধারণ করা দরকার। এর আগে সকালে অর্থমন্ত্রী বলেন, মেগা প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকারের আমলে রাজস্ব আদায়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে। রাজস্ব আদায় বৃদ্ধির চেয়ে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাজেট ঘাটতি কমানো যাচ্ছে না। মাননীয় স্পিকার, প্রকল্প ছিল অতি মূল্যায়িত এবং এগুলির সম্ভাব্যতা যাচাই ও বেশিরভাগ ক্ষেত্রে সঠিকভাবে করা হয়নি। বিগত সরকারের আমলে বাস্তবায়িত মেগা প্রকল্পগুলো এই ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য। ফলশ্রুতিতে জনগণ সেই বিনিয়োগের প্রত্যাশিত সুফল ভোগ করতে পারে। 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। মাননীয় স্পিকার, সকালের সেশনে আমানত সুরক্ষা বিল, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন সহ 10টি বিল পাশ হয়। প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলের 133টির মধ্যে 117টি অধ্যাদেশ 91টি বিল আকারে পাশ হয়েছে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় সংসদের অধিবেশন শেষে এই তথ্য জানান তিনি। 133টির মধ্যে 117টা অধ্যাদেশ 91টি বিলের মধ্যে পাশ হয়েছে। 98টার মতো বিল পাশ হয়, আর 16টা বাদে আর বাকি সব বিলই অর্ডিন্যান্সের মধ্যে থাকে। 16টা বিল, এটা আমরা একটা রিপোর্ট আকারে পেশ করেছি, একটা কনসেনসাসের। এই 16টা বিল আমরা পরবর্তীতে, এটা আপনাদের দেখাচ্ছি, পরবর্তীতে আমরা আলাপ আলোচনা করে এটা আমরা সিদ্ধান্ত নেব এবং এইটা আমরা ল্যাপস করলেও এখন এটা আবার নেক্সট সেশনে আমরা আনবো। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং নিপীড়ন নির্যাতনের শিকার নেতাকর্মী মনোনয়নে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছুটির দিনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় মুখর। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিক্রি, যা চলবে আগামী রোববার পর্যন্ত।
বিএনপির শীর্ষ পর্যায় থেকে যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশনে পাঠানো হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন সংগ্রামের সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতাকে পুঁজি করে বিএনপির জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সম্ভাব্য নারী প্রার্থীরা। প্রধানমন্ত্রী উনি যাদেরকে যোগ্য মনে করবেন তাদেরকেই নমিনেশন দিবেন। বিএনপিতে বিশাল স্পেস দেওয়া আছে দেশ সেবার জন্য, এজন্যই আজকে আমি এই ফর্মটা নিলাম। যারা নির্যাতনের শিকার হয়েছে 17 বছর দল সেই সব নারীদেরকে খুঁজে বের করে সংরক্ষিত নারী আসনের মূল্যায়ন করবেন। যারা রাজপথের সম্মুখভাগে ছিল, আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল, তাদেরকে যদি মূল্যায়ন করা হয় তাহলে সেটা সঠিকভাবে হবে। যেহেতু সরাসরি সংরক্ষিত আসন 36টা আছে, দল দিবে, সেখানে তো প্রত্যাশা থাকবেই। যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে, আমি মনোনয়ন প্রত্যাশী, অবভিয়াসলি আমি নিজেকে যোগ্য মনে করি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা এবং নিপীড়ন নির্যাতনের শিকার নেতাকর্মী মনোনয়নে অগ্রাধিকার পাবেন। বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। তফসিল অনুযায়ী আগামী 12 মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। জাতীয় সংসদের নারীদের জন্য 50টি সংরক্ষিত আসনে, বিএনপির জন্য 36টি এবং জামাত ইসলামী সহ তাদের জোটের জন্য 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে 1টি আসন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শেরপুর ও বগুড়ার ভোটই প্রমাণ করেছে দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তার। গণভোটের রায় বাস্তবায়ন এবং শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের ফল বাতিল সহ পুনরায় গণভোটের দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল। জুমার নামাজের পর দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে জামায়াত নেতারা জানান, শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে। জুলাই অভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তাদের। জনগণ ক্ষমতায় দিল, এখন জনগণকে আপনারা ভুলে যাচ্ছেন। নির্বাচনের নামে তারা ভোট ডাকাতি করেছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বগুড়া 6 ও শেরপুর 3 আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বলেন, বৃহস্পতিবারের ভোট প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে বলেও অভিযোগ করেন তিনি। গতকালকের নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আপনি এই 2টি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। গণভোটের রায় মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। গণভোটের ফলাফল কার্যকর করা ছাড়া এই জাতির সামনে কোনো পথ খোলা নেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রংপুর বিভাগে নদ নদী কতটি? এমন প্রশ্নের উত্তরে মিলছে ভিন্ন ভিন্ন সংখ্যা। সরকারের একাধিক সংস্থা নিজেরাই দিচ্ছেন আলাদা আলাদা উত্তর। দেশের নদী কর্মীরা বলছেন, এই যখন দশা, তখন উত্তরাঞ্চলের নদীগুলো নিয়ে কর্তা ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি কেমন তা সহজেই অনুমান করা যাচ্ছে। তারেকুল ইসলাম ও শাকিল মাহমুদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। দুপাশে বিস্তীর্ণ সবুজ, মাঝে বয়ে গেছে তিস্তার উপধারা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এই নদীটির নাম চণ্ডীমারি। একসময় এই নদী ছিল এই এলাকার মানুষের জীবন জীবিকার অন্যতম অনুষঙ্গ, কিন্তু সময়ের পরিক্রমায় চণ্ডীমারি দিন দিন তার জৌলুস হারিয়েছে। তিস্তার সাথে কালেকশন হয়ে আসি, বন্ধুবরের সাথে তো লাগছে। এখন পানি যদি হয় অতটা হয় না, কম পানি হয়। নদীটির পানির মূল উৎস তিস্তা। তিস্তা থেকে উৎপন্ন হয়ে অন্তত 50 কিলোমিটার পথ মারিয়ে এটি ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে। উজানের তিস্তায় যেহেতু পানির স্বল্পতা, তাই ভালো নেই চণ্ডীমারিও। কিন্তু অবাক করা বিষয় হলো, পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড ও নদী কমিশনের কোনো তালিকাতে এই নদীটির নাম নেই। অর্থাৎ সরকারের কোনো সংস্থায় জানে না চণ্ডীমারি নামে একটি নদী রয়েছে।
তবে নদী গবেষক তুহিন ওয়াদুদের রংপুর অঞ্চলের নদ নদী বইতে এই নদীটি সম্পর্কে খানিকটা তথ্য পাওয়া যায়। 2011 সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদ নদীর সংখ্যা নিয়ে একটি বই প্রকাশ করে। এতে রংপুরের 8 জেলায় নদীর সংখ্যা দেখানো হয় 84টি। পরবর্তীতে 2024 জাতীয় নদী রক্ষা কমিশন বাংলাদেশের নদ নদীর সংজ্ঞা ও সংখ্যা নামে একটি বই প্রকাশ করে। সেই বইতে রংপুর বিভাগের 8 জেলায় নদীর সংখ্যা বলা হয় 125টি। গত বছর সরকারের বেশ কয়েকটি সংস্থা মিলে বড় আকারে সারা দেশের নদ নদীর তালিকা তৈরি করে। এতে রংপুরের নদীর সংখ্যা দেখানো হয় 252টি। রংপুর বিভাগের যেই সমস্ত নদী তালিকার বাইরে থেকে গেছে এই তালিকাকেও একটা সরকারি স্বীকৃত তালিকার অন্তর্ভুক্ত করা দরকার। পানি উন্নয়ন বোর্ডের মত হলো তালিকায় স্থান না পাওয়া নদীগুলোর বিষয়ে তথ্য পেলে তা নিয়ে কাজ করবেন তারা। সংখ্যা যদি আরও বৃদ্ধি পায় বা আরও তথ্য আমরা পেয়ে পাই, এটাকে আরও যাচাই বাছাই করে এটাকে আপডেট করার সুযোগ রয়েছে। সরকারি সংস্থাগুলো যে নদীগুলোর নামই জানে না বা উত্তরের যে নদীগুলো তালিকাতেই নেই সেই নদীগুলো বাঁচবে কিভাবে তা নিয়ে শঙ্কা আছে উত্তরাঞ্চলের বহু মানুষের মনে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, রংপুর। এবার বাণিজ্যের সংবাদ। কোটিপতি হওয়া এখন কল্পনা নয়, বরং পরিকল্পিত। দৈনন্দিন কেনাকাটা, উদ্যোক্তা তৈরি থেকে বড় সম্পদ তৈরিতে গ্রাহকদের উৎসাহিত করে ব্যাংকগুলো এখন অভিনব সেবার মাধ্যমে তাদের পণ্য পরিকল্পনা করছে। এটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকগুলোর দীর্ঘমেয়াদী ঋণ বিনিয়োগে সহায়তা করবে বলে মত ব্যাংক সংশ্লিষ্টদের। সেলিয়া সুলতানা রিপোর্ট। এক সময় কোটিপতি হওয়ার স্বপ্ন মনে হলেও এখন তা হাতের মুঠোয়। আমানতকারীদের সঞ্চয়কে দীর্ঘমেয়াদী ও আরও লাভবান করতে এখন ব্যাংকগুলো লাখপতি, কোটিপতি, মিলিয়নিয়ার হওয়ার মতো স্কিম বাজারে ছাড়ছে। দীর্ঘমেয়াদী আমানতে চড়া মুনাফা। এই যে যাদের ইনকাম লেভেল বেড়ে যাচ্ছে, সেই ইনকামটা ব্যয় হচ্ছে কোথায়? ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে। খাবারের দোকান থেকে শপিং, দৈনন্দিন বিল পরিশোধ থেকে বিনোদনে লেনদেনে সাশ্রয়ের অফারে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রেখেছে ব্যাংক। টাকা হাতে না রেখে দেশে বিদেশে দূরত্ব জয় করা প্লাটিনাম, গোল্ড, সিলভার সুতোর 4.25 কোটি এটিএম কার্ড এখন সবার ওয়ালেটে। আন্তর্জাতিক ফিনটেক ও ক্রেডিট ফ্যাসিলিটি আরও দামি করে তুলেছে। মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস প্রতি মাসে টাকা জমা দেয়া, কোয়ার্টারলি টাকা জমা দেয়া, এগুলো কিন্তু ব্যাংকের মোটামুটি স্ট্যাবল ফান্ড হিসেবে আমরা ট্রিট করি, কোর ডিপোজিটের কাছাকাছি। সুতরাং ব্যাংকের এই লক্ষ্যটা থাকাটা স্বাভাবিক, কারণ তাদেরকে যেহেতু বাংলাদেশের লং টার্ম ফাইন্যান্সিং করতে হচ্ছে। গাড়ি বাড়ি আপনিও করতে পারবেন। ঋণ দেয়ায় ব্যক্তির মোবাইল ফোন কেনা থেকে এমন বড় সম্পদ সৃষ্টিতে উৎসাহিত করছে ব্যাংক। এছাড়া ঋণ ছাড়েও স্টার্টআপে বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি ও উচ্চশিক্ষায় ঋণ ছাড়ের মতো খাতও থাকছে ব্যাংকের পরিকল্পনায়। বছরে বিভিন্ন সময় বেড়াতে যাচ্ছে, ওই সকল জায়গায় প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে। আজকে আমাদের প্রাইভেট বিমান সার্ভিস আছে। এই এন্টারপ্রেনারশিপ বিল্ড আপ হওয়ার পিছনে ব্যাংক যে উদ্যোক্তা সৃষ্টি করছে সেই উদ্যোক্তাদের ভূমিকা আছে। অর্থাৎ সোসাইটি একটা পজিটিভ চেইন আছে এই আর্থসামাজিক চিত্র পরিবর্তন করার পেছনে। ব্যাংকে দাঁড়িয়ে থাকার কাউন্টার ফাঁকা। সময়কে এখন আরও দামি করে তুলেছে ডিজিটাল লেনদেন। হাঁটতে, চলতে, ফিরতে, প্রবাসে বা দেশে প্রান্তিকের মানুষকে যুক্ত করে ইনক্লুসিভ ইকোনমির সংজ্ঞায় এখন দেশে ডিজিটাল লেনদেন করেন 34% মানুষ, যেখানে 78% হয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে। গত এক দশকে ব্যাংকিং পণ্য বা সেবায় এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ব্যাংকগুলো ফিজিক্যাল শাখা কমিয়ে ফিনটেক সলিউশন এবং ডিজিটাল লেনদেনে নেমেছে। সবচেয়ে বেশি প্রতিযোগিতা হচ্ছে রিয়েল টাইম, দ্রুত এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করতে। বাংলাদেশ ব্যাংকও চাইছে আগামী 4 বছরে অন্তত 75% লেনদেন হবে ক্যাশলেস, যা ভবিষ্যতে শুধু টাকা ছাপাতে যে খরচ সেটিই কমাবে না, একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধ এবং লেনদেনের স্বচ্ছতাও নিশ্চিত করবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের নায়কখংছড়ির সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হয়েছে অ্যান্টি পার্সোনাল মাইন ও সম্ভাব্য আইইডি। জব্দ করা হয়েছে ক্ষতিকারক দাহ্য রাসায়নিক। বিজিবি বলছে সীমান্ত ব্যবহার করে কোনো অপরাধমূলক কার্যক্রম চালাতে দেওয়া হবে না। বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। তবে সীমান্ত এলাকায় আইইডি ও অ্যান্টি পার্সোনাল মাইন এবং ধার্য রাসায়নিক চোরাচালানের প্রবণতা নতুন উদ্বেগ তৈরি করেছে। নায়কংছড়ি সীমান্ত সড়ক সংলগ্ন সৈন্য লাইনের কাছাকাছি বৃহস্পতিবার বিশেষ অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে
ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 5টি অ্যান্টি পার্সোনেল মাইন, 5টি সম্ভাব্য আইইডি, একটি মেটাল ডিটেক্টর, সোলার প্যানেল সহ নানা সরঞ্জাম। শুক্রবার সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, জননিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত বিস্ফোরক সমূহ বালুর বস্তা দিয়ে সুরক্ষিত করা হয়েছে। ড্রোন এবং অন্যান্য সামগ্রী আছে। আমরা এই এলাকায় সার্চ করার জন্য আমরা যৌথভাবে কাজ করতেছি, বিজিবি এবং অন্যান্য সংস্থা। শীঘ্রই বের করতে পারবো। বের করলে আসলে এদের লক্ষ্য কি ছিল বা এদের উদ্দেশ্য কি ছিল। নাইকংছড়ি 22 সীমান্ত এলাকায়ও বিশেষ অভিযান চালায় 34 বিজিবি। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ধার্য রাসায়নিক পদার্থ। এদিকে উখিয়া বালুখালী সীমান্তের সৈন্যরেখায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা ক্ষতবিক্ষত হয়েছে। সীমান্তের নিরাপত্তা জোরদারের পাশাপাশি যে কোনো নাশকতা প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে জানিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা নববর্ষ 1433 বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে নানা প্রস্তুতি। বৈশাখের প্রথম সকালকে বর্ণিল রূপ দিতে সেখানে দিন রাত কাজ করছেন শিক্ষক শিক্ষার্থীরা। সোনার বাংলার গান গাই রে বৈশাখ এলেই পটুয়া নাজিরের মনে আনন্দ খেলে যায়। বাংলা সংস্কৃতিকে বুকে লালন করেন বলেই বৈশাখ এলেই তার পটচিত্রগুলো সঙ্গে নিয়ে যুক্ত হন চারুকলার সঙ্গে। এবারের শোভাযাত্রায় স্থান পাচ্ছে মোরগ, দোতারা, পায়রা, হাতি ও ঘোড়ার মোটিফ। বাঁশ এবং কাঠের সাহায্যে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে 5টি প্রতীকী অবয়ব। সৃষ্টি এবং উৎসবের আনন্দ এক সুতোয় মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই প্রাঙ্গণে। এত আয়োজন বাংলার নতুন বছর 1433 বরণে। বৈশাখের প্রথম সকালকে বর্ণিল রূপ দিতে দিনরাত এক করে কাজ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এই নকশি কাঁথা হচ্ছে আমার জননী এবং জন্মভূমিকে আমি খুঁজে পাই। বিভিন্ন আর্টিস্টরা বাইরে থেকে আসছে, তারা ওয়াটারকালার করছে। অন্যদিকে জয়নুল গ্যালারির সামনে প্রতি বছরের মতো চলছে মাটির সরায় আলপনা আঁকা ও মুখোশ তৈরির কাজ। গাজীর পট বা এই যে লোকগাথা, এইগুলোর মোটিভটাকে আমি কাজে লাগিয়ে করার চেষ্টা করছি। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্য নিয়ে এবার রাজধানীতে উদযাপিত হবে বৈশাখ বরণ উৎসব। বৈশাখকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মেতে উঠতে প্রহর গুনছে পুরো বাংলাদেশ। আর সেই আনন্দের পালে হাওয়া দিতে প্রস্তুত হচ্ছে বৈশাখী শোভাযাত্রার এই রঙিন আয়োজন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। খেলার খবর। নিউজিল্যান্ড সিরিজেও মিরপুরে স্পোর্টিং উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির নতুন গ্রাউন্ডস কমিটির, জানিয়েছেন চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। এছাড়া পূর্বাঞ্চলের মাটি চুরির ঘটনা আবারও তদন্ত করা হবে বলে জানান তিনি। কদিন আগে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবিতে গঠন হয়েছে অ্যাডহক কমিটি। নতুন এই কমিটির সামনে প্রথম চ্যালেঞ্জ নিউজিল্যান্ড সিরিজ। ম্যাচ ভেন্যু চট্টগ্রামের আউটফিল্ডের বেহাল অবস্থা। সব সমস্যা নিয়ে এদিন আলোচনায় বসে নতুন গ্রাউন্ডস কমিটি। পাকিস্তান সিরিজে মিরপুর দেখেছে স্পোর্টিং উইকেট, ক্রিকেটাররাও দেখিয়েছে তাদের নৈপুণ্য। নিউজিল্যান্ড সিরিজে কেমন হবে মিরপুরের উইকেটের চরিত্র, চট্টগ্রাম স্টেডিয়াম নিয়েও কি সিদ্ধান্ত নিল নতুন কমিটি? আমরা চাই একটা সুন্দর উইকেট হবে, যে উইকেটে নিউজিল্যান্ডের প্লেয়াররাও খেলে স্বাচ্ছন্দ্য ফিল করবে। ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য যে সমস্ত গ্রাউন্ডগুলি সিলেক্ট করা হয়েছে সেগুলির কি কন্ডিশন, কি কি প্রয়োজন আছে সেগুলির ব্যাপারে আমি আগামী 2 দিনের ভিতরে রিপোর্ট দেওয়ার জন্য আমি বলেছি। এদিকে বুলবুলের বোর্ডে পূর্বাঞ্চলের মাটি চুরি নিয়ে আলোচনা হয়েছে, অনেক তদন্ত রিপোর্টও জমা পড়েছে। সেই চুরি নিয়ে কি পদক্ষেপ নেবে বর্তমান অ্যাডহক কমিটির গ্রাউন্ডস ডিপার্টমেন্ট? আসলে কি ঘটনা ঘটেছিল সেই সত্য উদ্ঘাটনের চেষ্টা করবো ইনশাল্লাহ। ডেফিনেটলি 5ই আগস্টের পরে গ্রাউন্ডসগুলিতে কি হয়েছে, ভেন্যুগুলিতে কি হয়েছে সবগুলি আমরা খতিয়ে দেখব। তাছাড়া আগের গত 15-16 বছর যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি আমরা খতিয়ে দেখব। গেল বোর্ডে পাইলটের গ্রাউন্ডস কমিটি প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দিতে হাতে নিয়েছিল 100 উইকেটস করার পরিকল্পনা। তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নতুন চেয়ারম্যান। 100 উইকেট প্ল্যান যেটা পাইলট করেছে এটা একটা ভালো উদ্যোগ। যদি আমরা দেখব, আগে খতিয়ে দেখব যে এগুলি কোথায় কোথায় করার উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা দেখার পরে আমরা এটা সিদ্ধান্ত নেব যে এগুলি করা প্রয়োজন আছে কি না। 3 মাসের মেয়াদে বিসিবিতে এই অ্যাডহক কমিটি। এই সময়ের মধ্যেই খুলনা বগুড়া স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু করার পরিকল্পনার কথা জানান নতুন চেয়ারম্যান। সবগুলি কমপ্লিট করতে পারবো বলে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাকে জিম্মি। পুরনো কৌশলে দাম বাড়ানোর পায়তারা, চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকেরও কম, আমদানিকারক ও ডিলারদের দোষারোপ।
কমছেই না হামের প্রকোপ, 24 ঘন্টায় 4 শিশুর মৃত্যু, সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ, একদিনে হাসপাতালে ভর্তি 1300-র বেশি, ঢাকার বাইরে বাড়ছে রোগীর চাপ। এবং ছুটির দিনে সংসদে রেকর্ড 25টি বিল পাস, আইনে রূপ পেল সাইবার সুরক্ষা সংশোধন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অর্থ বিল, দেশীয় অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে চায় সরকার। এ ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের, এরপর দেখবেন সম্পাদকীয়।